তীব্র লোডশেডিং এর মধ্যেই আবারও উধাও গ্যাস। সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয় নতুন সিদ্ধান্ত, রাত 8টায় বন্ধ হবে দোকান, শপিং মল। আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম, আলোচনায় মির্জা ফখরুল। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার। সুফল মিলতে শুরু করেছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দৃশ্যমান পরিবর্তন দেখছেন না বিশেষজ্ঞ। মশক নিধনের নামে কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশক নয়, কেরোসিন সরবরাহ। মিজান চক্রের আধিপত্য। দক্ষিণ সিটি কর্পোরেশনে ওষুধ পরীক্ষা করেই নেয়ার দাবি কর্মকর্তার। এবং একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 15 সেপ্টেম্বর। 12 নভেম্বর থেকে ক্লাস। ফি বেশি নিলে ব্যবস্থা। দেরি হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। তীব্র লোডশেডিং এর সঙ্গে গ্যাস সংকটে নাজেহাল জনজীবন। বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে পানি সরবরাহ ও স্বাভাবিক কার্যক্রম। বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা। এদিকে দেশ জুড়ে ফের তীব্র গ্যাস সংকটে বাড়ছে বিড়ম্বনা। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চুলা না জ্বলায় বাসাবাড়িতে শেষ নেই দুর্ভোগের। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস। এর মধ্যে গ্যাস সংকট আরও তীব্র, রান্না করতেই হিমশিম দশা। রাজশাহী নগর জুড়ে দিনে বিদ্যুৎ থাকছে না 2 থেকে 4 ঘন্টা, আর গ্রামাঞ্চলে থাকছে না 6 থেকে 8 ঘন্টা। নেসকো বলছে রাজশাহীতে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 24 মেগাওয়াট, আর 5 উপজেলায় 110 থেকে 115 মেগাওয়াটের বিপরীতে 80 থেকে 85 মেগাওয়াট পাচ্ছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। 5-7 ঘন্টা লোডশেডিং হতেই থাকছে, মানে 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। মানুষ গরমে থাকতে পারছে না, বৈদ্যুতিক পাখা টাখা সব বন্ধ। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে, মানে রাত্রে মানুষের ঘুমানো অবস্থা পর্যন্ত। একইভাবে চট্টগ্রাম, বরিশাল, নওগাঁ সহ জেলায় জেলায় বিদ্যুৎ মিলছে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক। দিনে কিছুটা থাকলেও রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ থাকিচ্ছে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, আবার চলে যাচ্ছে, আবার 2 ঘন্টা নেয়, আবার আসছে। এইভাবে গাড়ি চলবে আমাদের। এদিকে মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। গ্যাস নিতে গেলে 3-4 ঘন্টা লাগে। এখন খুব খারাপ অবস্থা বর্তমানে, মানে গ্যাসের। সকাল 6টা বাজে গ্যাসের সিরিয়াল ধরছি ভাই, এখন পর্যন্ত সিরিয়াল তৈরি হয়েছে। 229 টাকার গিয়ার ঢুকছে, এই হলো অবস্থা। সারা রাত দিন অবস্থা ঠাইটে গেছে। মহেশখালীতে এলএনজি টার্মিনাল মেরামতের অজুহাত নাকি গ্যাস সংকটের পেছনে অন্য কোনো চক্র জড়িত, সেই প্রশ্নও তুলেছেন গ্যাস সংগ্রহে আসা সাধারণ মানুষ। 9:30 বাজে পাম্পে ঢুকছি, পাম্পের গেটও তো গেছি, লাইনও গ্যাস নাই। গত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিন ভালো ছিল, আবার যাতাই। এটা সিন্ডিকেটই চলতেছে, এটা অনেক দিন, এই কয়েক 2-3 মাসটাই একই অবস্থা। গ্যাসের হাহাকারে সংকটে আবাসিক খাত। কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, লালমাটিয়া, মোহাম্মদপুর সহ রাজধানীর অনেক এলাকার বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। আমাদের এখানে বিগত 10-12টা বিল্ডিং এ একবার টোটাল গ্যাস নাই। 3 দিন হইতে আমরা কোনো গ্যাসও পাই না, খাইতেও পারি না, ভাত খাওয়া তো বন্ধ, না খাওয়ানোর অবস্থা। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা গ্যাস বিতরণ সংস্থাগুলোর। নাইম হাসান, সময় সংবাদ। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি সহ জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। এদিকে অতীতের ভুল নীতির ফলেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কৌশলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
দেশে কয়েকদিন ধরে চলছে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, এতে বেড়েছে জনভোগান্তি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান, আর সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে সরকার। তবে হাসপাতাল, খাবার ও ওষুধের দোকানকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল নীতির কারণেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্ট, হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা আশা করছি বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। বুধবার থেকেই ধীরে ধীরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির ব্যাপারেও আশাবাদী প্রতিমন্ত্রী। এছাড়া মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় সচিবালয়ে সরকার প্রধানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন দলের শীর্ষ নেতৃত্ব সহ নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার তথ্য গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। জিয়া পরিবারকে বিপর্যস্ত করতে সব চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে আসেন বিএনপির নেতাকর্মীরা। সবাইকে নিয়ে প্রয়াত কোকোর কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই। প্রকারান্তরে ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুব দিবসের অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য গুজব। আওয়ামী লীগের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। এ সময় তরুণদের মানব সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানান যুব প্রতিমন্ত্রী। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব, সেবার মান নিয়ে প্রশ্ন। সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতে যেন অসুস্থ। এমনই এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এর মধ্যে দায়িত্ব নেয়ার পার হয়েছে 6 মাস। এখন প্রশ্ন, এই সময় স্বাস্থ্য খাতে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে সরকার?
প্রধানমন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া উদ্যোগের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে সাধারণ মানুষ। যদিও বিশেষজ্ঞদের মতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে পড়েনি। শাহজাহান খানের ক্যামেরায় মনির হোসাইনের রিপোর্ট। দীর্ঘ এই লাইন সুলভ মূল্যে চিকিৎসা পাওয়ার জন্য কারো কারো অপেক্ষা পেরিয়ে যায় ঘন্টার পর ঘন্টা। জরুরি বিভাগেও যেন উপচে পড়া ভিড়, আর বেড না পেয়ে মেঝেতেই কাতরাতে হয় অনেক মুমূর্ষ রোগীকে। ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ রোগীর চাপে পিষ্ট দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এক নির্মম চিত্র এগুলো। দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, ওষুধ ব্যবস্থাপনায় দুর্বলতা, সেবার মান নিয়ে অসন্তোষ আর দুর্নীতির অভিযোগে জর্জরিত এক ভঙ্গুর স্বাস্থ্যখাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে হামের প্রাদুর্ভাব, আর ডেঙ্গু তো এখন নিত্যসঙ্গী বলা চলে। একদিকে সংক্রামক রোগের বিস্তার ঠেকানো, অন্যদিকে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে স্বাস্থ্যসেবাকে গতিশীল করা, এমন নানা চ্যালেঞ্জ সামনে নিয়েই শুরু হয় সরকারের পথ চলা। এরই মধ্যে পেরিয়েছে 6 মাস। এই সময়ে সাফল্য ব্যর্থতার খাতায় যোগ হলো কতটা, চলছে সেই হিসেব নিকেশ। মন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাসপাতাল পরিদর্শন, অনিয়মে লাইসেন্স স্থগিত, চিকিৎসা সেবায় তদারকি বাড়ানো, সবকিছুর মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো, চিকিৎসক নার্স নিয়োগ, জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার মতো পরিকল্পনা বাস্তবায়নে স্বাস্থ্য খাতে রাখা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ। দেরি হয় বিকজ ডাক্তারও তো কম, আপনার বহুত অবকাঠামো কম, কাজে রুগীর ভিড় লেগে যায়। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250 রুগী থেকে খাবার পায় 50 জন। এখন আপনাকে তো বলবে একটা রুগী আমার খাবার দেয় না, দিতে পারেন। এইগুলি আমরা এখন এগুলি বাড়াইতে চেষ্টা করি। এভরিথিং ইজ আন্ডার প্রসেস। 101 শয্যাগুলি ডিপিপি তৈরি হচ্ছে, ঠিক না? মেডিকেল কলেজগুলি হচ্ছে, শিশু হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছি, মেডিকেল কলেজগুলি যেগুলি আছে এগুলি উদ্বোধন করতে যাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি উপাদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যমুখী একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, এরই মধ্যে এসব উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন মানুষ। স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ আপনার উন্নত মানের নিতে হলে ইট ইজ এ টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের প্রত্যেকটা উপাদানকে আপনি উন্নত করতে হবে, সেটা আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। সাধারণ মানুষ তো এখনই সুবিধা অনেক পাচ্ছে, পাচ্ছে বলতে আগের চেয়ে বেটার পাচ্ছে। যেমন ডাক্তারদের উপস্থিতি, সকল নার্স উপস্থিত, এর চেয়ে বেশি 60 দিনে তো মাত্র 5.5 মাস হয়েছে আল্লাহর মতে। ওষুধের স্টোর রুম খুঁজে দেখি, এক্সপায়ার্ড মেডিসিন নাই যেটা ডাক্তার আমার রুগীদের দিবে। রুগীদের সাথে কথা বলেছি, দে আর হাইলি হ্যাপি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চোখে অবশ্য চিত্রটা এত আশাব্যঞ্জক নয়। তাদের মতে 6 মাস হয়তো বড় কোনো পরিবর্তন আনার জন্য যথেষ্ট সময় নয়, তবে এই সময়ে স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। সবচেয়ে বড় ঘাটতি, স্বাস্থ্য খাতকে কিভাবে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। 6 মাসের নিরিখে যদিও সময় অনেক বেশি না, কিন্তু তারপরেও যে সূচনা হওয়ার জন্য যে একটা প্রস্তুতি, একটা বড় প্রস্তুতি, সেইটা এখনও দৃশ্যমান নয়। এর জন্য যেমন ধরেন কিছু পলিসি ডেভেলপ করা দরকার মন্ত্রণালয়ের পর্যায়ে, যে আমাদের স্বাস্থ্যে আমরা কি চাই, আমরা 1 বছর পরে কি চাই, এই সরকার ক্ষমতা শেষ হবে 5 বছর পরে কি চাই। এরকম যদি আমরা একটা রোড ম্যাপ দেখতে পেতাম তাহলে, এবং সেই রোড ম্যাপটাকে ভাগ করে যে 6 মাসে আমরা এইটুকু করব, আমরা 1 বছরে এইটুকু করব, বা তারপরে এইটুকু করব। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মকৌশল, নির্ধারিত লক্ষ্য ও বাস্তবায়নের কার্যকর পরিকল্পনা। বর্তমান সরকারের প্রথম 6 মাসে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রত্যাশা সেসব উদ্যোগ শুধু পরিকল্পনায় নয়, পরিকল্পনার গণ্ডি পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় বাস্তবায়নের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে শুধু রোগীদেরই নয়, চিকিৎসকদের উন্নতি ছাড়া সম্ভব নয় স্বাস্থ্য খাতের উন্নতি। তাই জোর দিতে হবে চিকিৎসকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুরক্ষার উপরও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নদীমাতৃক বাংলাদেশে অবহেলায় হারিয়েছিল দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খালবিল।
দিনের পর দিন গাছ কাটার নেতিবাচক প্রভাবে প্রকৃতি হয়ে উঠছিল ধূসর আর বিষাক্ত। পরিবেশের সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম 180 দিনের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হয়েছে। এমন তথ্য তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, সরকারের অবশিষ্ট সময় ইশতেহার পূরণে নেওয়া হচ্ছে সময়োপযোগী উদ্যোগ। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের ভেতরে নদী, খাল, বিল শুকিয়ে যাওয়া আর সবুজ হারিয়ে যাওয়া সব মিলে পরিবেশগত সমস্যা সমাধানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহারে 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন এবং 25 কোটি বৃক্ষরোপণের কথা জানায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শুরু হয় প্রতিশ্রুতি বাস্তবায়ন, নেওয়া হয় 180 দিনের পরিকল্পনা। এই সময়ে 1200 কিলোমিটার খাল খনন এবং 3.5 কোটি গাছের চারা রোপণে যে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আগামী 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা, আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। মন্ত্রীরা জানান, সরকারের প্রতিশ্রুতি পূরণে ইতিমধ্যেই খাল খননের জন্য নেওয়া হয়েছে নতুন প্রকল্প আর বৃক্ষরোপণের জন্য আসছে নতুন নীতিমালা ও সরকারি উদ্যোগ। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই ক্ষেত্র শেষ করেছি, একটাকে যাবে। আমরাও চারা দেব, আমাদের বন অধিদপ্তরও চারা দিবে, বাট বিক্রি করবে কম পয়সায়। বিশেষজ্ঞরা বলছেন, খনন করা খাল পুনঃদখল ঠেকানোর পাশাপাশি রোপণ করা গাছ সংরক্ষণে মনোযোগী হতে হবে সরকারকে। এই ধরনের খাল খনন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেরত আসার পরে যাতে এটা পুনঃদখল না হয়ে যায় অতীতের মতো। গাছ রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য বিজ্ঞানভিত্তিক এবং টেকনোলজি বেসড একটা জাগরণ দরকার রয়েছে। পরিবেশ রক্ষা করে পরিচ্ছন্ন দেশ গড়তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। জলাশয় এবং পানি প্রবাহের দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায় বনায়নের প্রয়োজনীয়তা ঠাঁই পেয়েছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে। এসব ইস্যুতে সরকারের প্রথম 180 দিনের কর্মসূচি আগামী 4.5 বছরে অবশিষ্ট প্রতিশ্রুতি পূরণের কার্যক্রম কতটা বেগবান করবে সেটি দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন এখন কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশকের নামে সিটি কর্পোরেশনে সরবরাহ করা হয় কেরোসিন। টেন্ডার প্রক্রিয়া, কীটনাশক পরীক্ষা, অবৈধ লেনদেন সবকিছুই মিজান চক্রের নিয়ন্ত্রণে। ঢাকা দক্ষিণ সিটির মশা নিধনের কীটনাশক সরবরাহে একক আধিপত্য তার। এক যুগেরও বেশি সময় ধরে মশা নিধন বাণিজ্যের নামে অফিস পিয়ন থেকে একাধিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন মিজান। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মশা কমলে বিজনেস হবে কেমন? ঢাকা শহরে মশা পালি আমরা, এটা বিজনেস। ডেঙ্গুতে মানুষ মরে আর মশা নিধনের নামে মিজান চক্রের কোটি কোটি টাকার বাণিজ্য চলে। অনুসন্ধান বলছে, প্রতারণা ও মশা নিধনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে 2টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে বিগত দিনে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্কিত মিজানুর রহমানের দি লিমিট অ্যাগ্রো। 2011 সালে তাদের সরবরাহ করা কীটনাশকের 95%ই ছিল ভেজাল। 2019 সালে আবারও ভেজাল কীটনাশক সরবরাহ করে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগে উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত হয় তারা। সময় সংবাদের হাতে আসা নথিপত্র বলছে, এরপর খোলস পাল্টে ফেলে মিজান চক্র। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল নামে খোলে নতুন প্রতারণার দোকান। আর সে দোকানের আড়ালেই উত্তরে কালো তালিকাভুক্ত মিজান চক্র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে। বারবার ধরা পড়েও কিভাবে বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে চক্রটি, জানতে মিজানের মুখোমুখি আমরা। সিটি কর্পোরেশনের পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা। কীটনাশক সরবরাহের নামে চলা অবৈধ বাণিজ্যের ভাগ দিতে হয় সবাইকেই। অকপটই যা স্বীকারও করলেন মিজান। এটা ঘুষ বলে না,
যেগুলো দেই এটা হলো পিয়ন দারোয়ান কেরানি অ্যাকাউন্টস, ওরা অ্যাকাউন্টস একটা যতবারই চেক নেন সিটি কর্পোরেশনে আপনাদের 5 পয়সা 10 পয়সা এর একটা সিস্টেম মানে পার্সেন্ট। প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মরলেও এমন মশা নিধন বাণিজ্য মিজানকে অফিস পিয়ন থেকে জিএম এমনকি একাধিক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে, তাও স্বীকার করেন তিনি। এমনি সবার রুমে একটা চা দেওয়া দরকার, কেউ নাই, আমি দিতাম, সেখান থেকে আমি ওটার জিএম। এরপর টাকার বিনিময়ে সময় সংবাদকে ম্যানেজেরও চেষ্টা চালান মিজান। এটা তার দুপুর আপ্যায়নের জন্য কোনো আপ্যায়ন লাগবে না ভাই, আমি একজন সাংবাদিক ছিলাম, আমি ছোট ভাই, এটা আপনার কাছে রাখেন না ভাই, না 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 না, এটা সম্ভব না। তাহলে মশা নিধনের নামে বরাদ্দের কোটি কোটি টাকার ভাগের জন্যই কি উত্তরের কালো তালিকাভুক্ত মিজান চক্রের থেকে কীটনাশক নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? জানতে এবার প্রধান ভান্ডার কর্মকর্তার মুখোমুখি আমরা। তার দাবি, মিজান চক্রের অতীত কর্মকাণ্ড জানেন না তারা। মিজান ব্ল্যাক লিস্টেড হয়েছে এটা আমাদের জানা নাই বা আমাদের কাছে কোনো তথ্য নেই। আর ভেজাল কীটনাশক সরবরাহ সম্ভব না, পরীক্ষা করেই কীটনাশক নেন বলেও দাবি করেন তিনি। আমরা ব্যক্তিকে চিনি না, এখানে XYZ যে কেউ আসতে পারবে, আমরা ব্যক্তিকে চিনি না, আমরা দেখবো যে ওই জিনিসটা ঠিক আছে কিনা। বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যে পরীক্ষার দোহাই দিয়ে মশক নিধনের কীটনাশক নিচ্ছে সিটি কর্পোরেশন, সে পরীক্ষাই বা আসলে কতটুকু স্বচ্ছ, নাকি সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি? এবার সে প্রশ্নেরই উত্তর মেলাতে চাই আমরা। ঢাকা মশক নিবারণী দপ্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার সবকিছুর আয়োজন করে দেয় তারা। গোমর ফাঁস করতে শুরু করেন দপ্তরটির স্টোর কিপার গিয়াসউদ্দিন। পরীক্ষার সময় কীটনাশক আর পরীক্ষার পর কৌশলে সরবরাহ করা হয় শুধুই কেরোসিন। মানে এখান থেকে পাস করে এরপর ভুয়া ঔষধ ছিটাবে। কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ করে হাতানো কোটি কোটি টাকার ভাগ মেলে দপ্তরটির কর্মকর্তাদেরও। টাকা পয়সা অফার করে নাই তখন? কি বলেন, এটা কোটি টাকার বিজনেস, টাকা অফার করবে না, না করে করবে। আমি মানুষ ছোট লিখেছি, আমার এই অফিসে পাবলিক কোনো ফাংশন নেই, কথা বলেন। এই যে ধরেন আমি যে বসি, আমার কোনো পাবলিক এসে কোনো কাজে এসে খাইলেছে, আমি তো আইফোন চালাই। উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত মিজান চক্র 2 বছরে 3টি কার্যাদেশের মাধ্যমে 48 কোটি টাকার মশা নিধনের কীটনাশক সরবরাহ কাজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। নতুন কমিশন দায়িত্ব নিলে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, এমন অভিযোগের ক্ষেত্রে সাধারণত কমিশনের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়। এর আগে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যাংকের এক কর্মকর্তা। নানা কারণে আলোচনা সমালোচনায় ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ পূর্ণ হওয়ার আগে গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এর পরপরই গত 29 জুলাই ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী দুদকে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠানকে ঋণের নামে 500 কোটি টাকা দিয়ে আত্মসাৎ করা হয়, যেখানে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম সহ 38 জনের সংশ্লিষ্টতা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব বলেন, নতুন কমিশন এলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিশন এই মুহূর্তে নাই, এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এদিকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইয়াসিন আলীকে সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, হেড অফিসের অনুমতি ছাড়া এই অভিযোগ দেওয়ায় তাকে সরানোর পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
16 বছর বয়সে পাকিস্তানে পাচার হয়ে যান বরগুনার মেয়ে আসিয়া। এরপর কেটে গেছে 3 দশকেরও বেশি সময়। পরিবারের কেউ জানতেন না তিনি কোথায় আছেন কিংবা আদৌ বেঁচে আছেন কিনা। সম্প্রতি পাকিস্তানে থাকা সেই আসিয়ার সন্ধান পেয়েছে পরিবার। এখন স্বজনদের কাছে ফিরতে চান আসিয়া। পরিবার আবেদন করলে তাকে দেশে ফেরাতে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ভিডিও কলে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেয়ের মুখ, কণ্ঠ শুনতে পান বাবা, কথাও হয় প্রতিদিন। তবে অপেক্ষার অবসান হচ্ছে না 90 বছর বয়সী বাবার। প্রযুক্তির কল্যাণে 32 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান পান 90 বছর বয়সী বাবা বরগুনার তমিজউদ্দিন। ভিডিও কলে প্রতিদিন দেখেন মেয়ের মুখ, শোনেন কণ্ঠ, কিন্তু 2500 কিলোমিটার দূরের সেই মেয়েকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা এখনো অপূর্ণ। 1994 সালের কোনো এক বিকেলে ঢাকায় মিরপুরের বাসা থেকে বের হন আছিয়া। এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার। 3 বছর আগে মেয়ের অপেক্ষা করতে করতেই মারা যান মা রাহেলা। এখনো অপেক্ষায় বাবা। আমি এই 90 বছর বয়স, আমি মায়ের খোঁজ পাইছি। আর ওরা যদি আমার সরকারে যদি সাহায্য করে পাঠাই দেয়, আমি তাড়াতাড়ি দেখব। বিকেলে যে ঘুরতে বেরিয়েছি, এই ঘোরার কথা কইয়ে যে গেছে আর উনি ফিরিয়ে আর আসে নাই। এই 32-33 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো খোঁজ খবর আমরা পাই নাই। আছিয়া জানান মানব পাচারকারী চক্র তাকে অপহরণ করে প্রথমে ভারত, এরপর পাকিস্তানে নিয়ে বিক্রি করে দেয়। সেখানে বিয়ে হয় তার। বর্তমানে পাকিস্তানের মুজাফফরনগরে বসবাস আছিয়ার। বাংলাদেশে স্বজনদের কাছে ফিরতে চান তিনি। আমার বিয়ে হয়েছিল 6 মাস পর। আমার বয়সটা তব 18 বছর। 18 বছর। আর পাকিস্তান আইতে আমার 32-33 বছর হইছে। জেলা প্রশাসন বলছে আছিয়া চাইলে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা তার পরিবার জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে আছিয়াকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। জেলা প্রশাসকের মাধ্যম করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব স্যার বরাবর একটি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিদ্যমান নীতিমালা রয়েছে, নীতিমালা অনুযায়ী তাকে হয়তো বাংলাদেশে নিয়ে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি গ্রহণ করবেন। 6 ভাই বোনের মধ্যে আছিয়া চতুর্থ। 48 বছর বয়সী আছিয়ার পাকিস্তানে 7 সন্তান রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এলডিসি উত্তোলন সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক সেমিনারে কথা বলেন তিনি। জাপান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আগামী মাসে বৈঠকের কথা রয়েছে। এলডিসি উত্তোলনের পর বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দ্বার খুলে দিতে পারে বলেও মনে করেন তিনি। বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে হালাল পণ্যের রফতানি বাড়ানোয় জোর দেন মন্ত্রী। বাংলাদেশের সেই গ্রাজুয়েশন ডেভেলপিং কান্ট্রিতে সেই গ্রাজুয়েশনটা যেন স্মুথ এবং সিমলেস হয়, সেই জন্য বৈশ্বিক বাজারটার কাছে আমাদের অ্যাক্সেস দরকার, প্রবেশাধিকার দরকার। সেই প্রবেশাধিকারটা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইস্যু করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা ও চলতি মূলধন অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে সর্বোচ্চ 1500 কোটি টাকা সংগ্রহে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট ও ওয়ান ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় আইপিও এর পাশাপাশি প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, কর্পোরেট বন্ড, সুকুক সহ বিভিন্ন অনুমোদিত পদ্ধতি বিবেচনায় রয়েছে। অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট পিএলসিকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে সিটি গ্রুপ। আর প্রস্তাবিত লেনদেনের সঙ্গে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিতে ওয়ান ব্যাংক পিএলসি কাজ করবে ব্যাংকিং পার্টনার ও ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে। গুলশানে সিটি গ্রুপের কর্পোরেট কার্যালয়ে এ বিষয়ে চুক্তি সই হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলমান সংকটে পুঁজিবাজার সিটি গ্রুপের জন্য সহায়ক হতে পারে বলে আশা প্রকাশ করেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান।
জবাবদিহিতা থাকবে, সেই দিক থেকে আপনার এফিসিয়েন্সি কিন্তু অনেক বেড়ে যায়। সেটারই আমরা এনকারেজ করবো এবং এটার মাধ্যমে দেখবেন যে আমরা যদি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই বাংলাদেশে আসলে উদ্যোক্তারা আপনার বেশি অংশে আসলে কমার্শিয়াল ব্যাংকগুলোর উপর ডিপেন্ডেন্ট। এর আমি মনে করি এর প্রধান একটা কারণ হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে একটা আস্থার অভাব ছিল। আমরাও এর ব্যতিক্রম ছিলাম না আসলে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই ক্যাপিটাল মার্কেটটাকে আরও চাঙ্গা করার জন্য উনি অনেক পদক্ষেপ নিয়েছেন এবং আমরা আশা করি যে এই ক্যাপিটাল মার্কেটের আরও চাঙ্গা হবে এবং আমরা যে আমাদের চলমান যে সংকটটা আছে আমরা মনে করি যে ক্যাপিটাল মার্কেট আমাদের জন্য একটা সলিউশন হতে পারে। চলতি অর্থবছরের শুরুতেই বাজারে পণ্য মূল্য নিয়ে মিলেছে স্বস্তির খবর। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে, টানা 3 মাস 9% বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই মাসে কমল। পাশাপাশি কমেছে গ্রাম ও শহরের মূল্যস্ফীতিও। বাজারে পণ্যের দাম বাড়লে সবচেয়ে বড় চাপে পড়ে সাধারণ মানুষের আয়। মূল্যস্ফীতির সবচেয়ে বড় চাপ তাই অনুভূত হয় মানুষের দৈনন্দিন বাজার ও সংসারের বাজেটেই। তবে চলতি অর্থবছরের শুরুতে বাজারে পণ্যমূল্য নিয়ে মিলেছে স্বস্তির খবর। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে, জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে 8.32% ছিল। টানা 3 মাস 9% বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই মাসে কমল। বিবিএস এর হিসাব অনুসারে গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.16%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 9.28%। জুলাইয়ে শহরের পাশাপাশি গ্রামেও কমেছে মূল্যস্ফীতি। গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 8.36%। কমেছে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও। জুলাই মাসে শহরের সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 8.24%। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.21% আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে 8.90%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জাতীয় গ্রিডের জন্য বাংলাদেশে প্রথম গ্রিড ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এলো হুয়াওয়ে। বুধবার রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। এ সময় হুয়াওয়ের সাথে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর উইল ইউ বলেন, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের সঙ্গে সৌর বিদ্যুতের সমন্বয় বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের মূল ভিত্তি হয়ে উঠেছে। উদ্ভাবনী সোলার ও স্টোরেজ সমাধানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশকে আরও স্মার্ট, স্থিতিশীল ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলায় সহায়তা দিতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সৌর বিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ নিয়েও শুরুতেই হোঁচট খেল ওজোপাড়িকো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় 1031টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসিয়ে 55 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও বিনিয়োগকারীদের অনাগ্রহে বাতিল হয় উদ্যোগ। অন্যদিকে খুলনা শহরের নতুন ভবনে সৌর প্যানেল স্থাপনের শর্ত থাকলেও অধিকাংশ ছাদই খালি। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। প্রচণ্ড গরমে বিদ্যুৎ নেই, ক্লাসের মধ্যেই বই খাতা দিয়ে বাতাস করছে শিক্ষার্থীরা। অথচ এই ছাদে সৌর প্যানেল থাকলে সূর্যের আলো থেকেই মিলতে পারত বিদ্যুৎ। জ্বালানি সংকটে প্রতিনিয়ত দেশে বিদ্যুৎ উৎপাদন কমছে, বাড়ছে লোডশেডিং। শহর গ্রাম মিলিয়ে খুলনা অঞ্চলে প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে খুলনা বিভাগের 10 জেলা, বরিশালের 6 জেলা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় 1031টি প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নেয় ওজোপাড়িকো। গত নভেম্বরে দরপত্র আহ্বান করে প্রতি ইউনিটের উৎপাদন মূল্য ধরা হয় 7 টাকা 46 পয়সা। 5টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয়নি কেউ। 6 দফা সময় বাড়িয়েও সাড়া না মেলায় ফেব্রুয়ারিতে বাতিল হয় দরপত্র কেনা প্রতিষ্ঠানগুলোর দাবি, নির্ধারিত উৎপাদন মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ে প্রকল্পটি লাভজনক নয়। ব্যবসায়ীরা ফিজিবিলিটি স্টাডি করে দেখেছে যে এই প্রজেক্টটা লাভজনক নয় এবং এখানে বিনিয়োগ করার কোনো স্কোপ নাই, বিনিয়োগটা সেভ না। এই জন্য কেউ বারবার সময় বাড়িয়েও কেউ অংশগ্রহণ করে নাই। তবে নতুন করে এসব জেলায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছে ওজোপাড়িকো। জাতীয় রূপটপের আওতায় যে উদ্যোগ ক্ষয়ের আওতায় যে টেন্ডারটা ছিল, এটা আমরা
নতুনভাবে আবার দরপত্র আহ্বানের জন্য আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে বহুতল ভবনে সৌরবিদ্যুতের ব্যবস্থা রাখার শর্ত রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের, কিন্তু বাস্তবে অধিকাংশ ভবনের ছাদই খালি। কেডিএর দাবি শর্ত হলেও আইন না হলে বাধ্য করা যাচ্ছে না। তো যেহেতু এটা প্রাথমিক একটি পর্যায়ে, এখনও এটি আইন আকারে উপস্থাপন হয়নি। আইন যতক্ষণ পর্যন্ত আসলে না হবে ততক্ষণ পর্যন্ত ম্যান্ডেটরিলি আসলে এটা আমরা করতে পারছি না। বিশেষজ্ঞদের মতে জ্বালানি সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ছড়াতে প্রয়োজন ভর্তুকি, প্রণোদনা ও বিনিয়োগ বান্ধব নীতি। জার্মান, চায়না, আরও যেসব বড় বড় দেশ আছে যারা সোলার নিয়ে কাজ করে মেইনলি এবং যারা ইনভেস্ট করতে আগ্রহী, তাদেরকে আমাদের ইনভাইট করতে হবে। সরকারের নতুন পরিকল্পনায় 2030 সালের মধ্যে রুফটপ সোলার থেকে 3000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে। খুলনা মহানগরের বহুতল এসব ভবনের ছাদে সৌর প্যানেল বসানো গেলে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা শহরের মোট চাহিদার অর্ধেকেরও বেশি। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কার্যকর উদ্যোগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনা মহানগরীর মূল প্রবেশদ্বার ও সংযোগ সড়কগুলোর বেহাল দশা। দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। খানাখন্দে ভরা সড়কগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতাকে দুষছেন নাগরিক সমাজ। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ভাঙাচোরা সড়কে হেলেদুলে চলছে যানবাহন, ঝাঁকিতে নাজেহাল অবস্থা যাত্রীদের। এই চিত্র খুলনা নগরে প্রবেশের প্রতিটি প্রবেশ পথের। ভোগান্তি অনেকটা নিয়মে পরিণত হয়েছে। খুলনা মহানগরীতে প্রবেশের উল্লেখযোগ্য 6টি সড়ক রয়েছে। রূপসা সেতু থেকে শিপইয়ার্ড সড়ক, 0 পয়েন্ট থেকে গল্লামারি, সোনারাঙ্গা বাইপাস সড়ক, মোস্তফার মোড় থেকে রায়ের মহল হয়ে বয়রা বাজার, শহর বাইপাস থেকে বিশেষায়িত হাসপাতাল সংযোগ সড়ক এবং নির্মিতব্য নিরালা আবাসিক সড়ক। সড়কগুলোর খানাখন্দ ও গর্তগুলো এখন ডোবায় রূপ নিয়েছে। সমস্যা সমাধানে বছরের পর বছর ধরে নগরবাসী মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি, সড়কে ধান রোপণ, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন প্রতিবাদ অব্যাহত রাখলেও সমাধান না হয় সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বহীনতাকে দুষছেন এলাকাবাসী ও নাগরিক নেতারা। কোনো তরি তরকারি যাই কিছু হোক, মালামাল আমরা শহরে নিতে গেলে দ্বিগুণ 3 গুণ খরচ বাড়ে। গাড়িতে থাক দূরের কথা আটাও যাচ্ছে না, গাড়ি পড়ে যায়। এই গর্ত তো ধর মনে করেন আর 2-3 বছরের আগেই এই রাস্তা এইভাবেই। আমাদের গাড়ি মনে করেন এই নিচে জায়গা গর্ত হলে গাড়িটা ভুটে পড়ে যাচ্ছে, যাত্রীর ক্ষতি হচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে। আমরা চাই খুব দ্রুত যেন এই রাস্তার দিকে সরকার নজর দেয়। জনগণ সহ আমরা যারা রয়েছি সকলেই নাগরিকরা খুলনা শহরের আসলেই খুবই অতিষ্ঠ অবস্থায় রয়েছে। তারা চেষ্টা করছেন এবং প্রশাসনের সাথে সার্বক্ষণিক কথাও বলছেন। প্রশাসন আশ্বস্ত করছেন তারা কাজগুলো করে দিবেন, কিন্তু কবে হবে এটি নির্দিষ্ট আকারে কেউ বলে দিতে পারছেন না। এসব সড়ক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলো ঠিকাদারের গাফিলতি, জমি অধিগ্রহণ জটিলতা, অভ্যন্তরীণ সমন্বয়হীনতা সহ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। আর সমন্বিত পরিকল্পনায় সমাধানের উদ্যোগের কথা জানান নগর প্রশাসক। 22 সালে আমরা জায়গাটি পেয়েছি, এই 3-4 বছরে আমরা কাজটি সম্পন্ন করতে পারি নাই। আমরা দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আশা করছি মিনিস্ট্রি থেকে চিঠি পাইলে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। খুলনা শহরে ঢোকার পথগুলোই তো খারাপ, এটি আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারে হস্তক্ষেপ করেছেন, দ্রুত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে। খুলনা মহানগরীতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে 3000-এর বেশি ভারী যানবাহন প্রবেশ করে ও বের হয়। ভাঙাচোরা এসব সড়কের দৈর্ঘ্য সব মিলিয়ে 16 কিলোমিটারের মতো। তবে বছরের পর বছর কাজ শেষ না করে এভাবেই ফেলে রাখায় দুর্বিষহ হয়ে উঠেছে নগরবাসীর জীবন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। কুষ্টিয়া চুয়াডাঙ্গা সংযোগ সড়কের কুষ্টিয়ার বটতৈল থেকে পোড়াদহ পর্যন্ত সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরা সড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। দ্রুত টেন্ডারের মাধ্যমে মহাসড়কের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কুষ্টিয়া চুয়াডাঙ্গা মহাসড়কের চিত্র এটি। কুষ্টিয়ার এই সড়কে প্রায় 16 কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে রয়েছে ছোট বড় গর্ত। স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে পণ্য ও যাত্রী নিয়ে চলাচল করে হাজারো পরিবহন। ধীর গতিতে সৃষ্টি হয় যানজট, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। ছোট ছোট গর্তের ভিতরে গাড়ি চাকা পড়লে মনে হয় যে গাড়ি উল্টায় যাবে, এমন একটা অবস্থা। তাও জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাস্তা চলাচল করছি। রাস্তার যে পরিবেশ, অনেক সময়
হ্যাঙ্গার ভেঙে যাওয়া বা অনেক সময় এক্সেল ভেঙে যাওয়া, সাইডে পানি থাকে, অনেক সময় স্লিপ করে পড়ে যায়, অনেক ভোগান্তি। দুইটা একটা গাড়ি উল্টাই যাচ্ছে, মালের গাড়িগুলো ফাইসে যাচ্ছে, গাড়ি উঠতে পারছে না। এবং আমরা এই রাস্তা দিয়ে ভাঙার কারণে রুগী নিয়ে যাইতে গেলে রুগী সহ গাড়ি অনেক সময় উল্টে যাচ্ছে। আমরা চাচ্ছি যে রাস্তার একটু দ্রুত ভালো হোক। দ্রুত টেন্ডারের মাধ্যমে সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছে সড়ক বিভাগ। জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের সড়কটি রিজিড পেভমেন্ট সহ ড্রেন নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে একটি ডিপিপি প্রস্তুত করে আমরা ঢাকায় প্রেরণ করেছি। এই ডিপিপিটি যাচাই বাছাই সাপেক্ষে অনুমোদন হলে সেখানে বাস্তব কাজ হাতে নেওয়া হবে। কুষ্টিয়া সড়ক বিভাগের তথ্য মতে সড়কটি সর্বশেষ 2022 সালে সংস্কার করা হয়। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ নিবে। পরবর্তী সংবাদগুলো জানিয়ে দেব আমি আলিশা ইসলাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ইন্টারনেটের গতি কম হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন ইউনিয়ন পরিষদে ঝুলে আছে হাজারো সেবা প্রত্যাশীর বিভিন্ন কাজ। জন্মনিবন্ধন, নাগরিক সনদ সহ বিভিন্ন সরকারি সেবা দিতে গিয়ে বিপাকে পড়ছেন কর্মকর্তারা। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জেলা প্রশাসন বলছে গতি বাড়াতে ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে প্রকল্প, বাস্তবায়ন হলে বাড়বে সেবার মান। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2 বছরের বেশি সময় ধরে বন্ধ ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকার ইউনিয়ন পরিষদে দেওয়া ইন্টারনেট সার্ভিস। সম্প্রতি হাওরবর প্রকল্পের মাধ্যমে অন্য একটি প্রকল্পের ইন্টারনেট সরবরাহ করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বন্ধ। সরকারিভাবে দেয়া জেলার অন্য ইউনিয়ন পরিষদের অবস্থাও একই। ফাইবার নেটওয়ার্কিং সরঞ্জাম চালু থাকলেও ধীরগতির কারণে ব্যবহার হচ্ছে না ঠিকমতো, যে কারণে পরিষদে এসে অপেক্ষা করতে হয় সেবা প্রত্যাশীদের। জন্ম নিবন্ধন, ওয়ারিশ, মৃত্যু সনদ সহ বিভিন্ন সেবা নিতে লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। কখনো না নিয়েই ফিরতে হচ্ছে নাগরিকদের। নেটের সমস্যা ঘুরেই যায়, কাজ করতে অনেক জনগণের ভোগান্তি, আর আমরা তো কাজ করে দিতে পারি না। 3-4টা কম্পিউটার চলে, আরও মোবাইলে লাইন মানে একেবারেই দুর্বল। 2 MBPS থেকে 3 MBPS এরকম। এই ইন্টারনেটের মাধ্যমে অফিসিয়াল যে জন্ম নিবন্ধন সার্ভার ওইটাতে লগ ইন হয় না এই সাইট দিয়ে কাজ করতে গেলে, তখন আমাদের আলাদা মোবাইল ডাটা ইউজ করতে হয়। বিটিসিএল অফিসে অভিযোগ জানানোর পরেও ওনারা অনেক সময় বিষয়টা অবহেলাভাবে একটু দেখে। বিটিসিএল ওনাদের সাথে কথা হয়েছে, ওনাদের লাইনটা নাকি ঠিক আছে, হাওড়বর প্রজেক্টটা ঠিক হলে ওইটা ঠিক হয়ে যাবে। জন্ম নিবন্ধন করছি, করতে করতে নেট নেই, তো সেই ক্ষেত্রে খুবই কাজে ব্যাঘাত ঘটে। নেটের সমস্যার কারণে আমরা এগুলো করতে পারি না, ভোগান্তি হয়। জেলা প্রশাসন বলছে ইন্টারনেটের গতিবৃদ্ধি করতে ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে প্রকল্প, বাস্তবায়ন হলেই বাড়বে সেবার মান। হাওরবর প্রকল্পটি রয়েছে, এর মাধ্যমে 67টি ইউনিয়নে আমরা যে ইন্টারনেটের যে গতি সেটা বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছি এবং এই গতি বৃদ্ধির কারণে কিন্তু জনগণের সেবাটা আরো ভালো হবে। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে ঝিনাইদহের 67টি ইউনিয়ন পরিষদকে 2017 সালে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সরকারি নেটওয়ার্কের আওতায় আনা হয়। এর মধ্যে সদর উপজেলার 17টি ইউনিয়নে বিটিসিএল এবং অন্য 5টি উপজেলার 50টি ইউনিয়নে ইনফো সরকার 3য় পর্যায় প্রকল্পের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। গত 1.5 মাসের টানা বৃষ্টিতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বৃহত্তম সবজি উৎপাদনকারী জেলা যশোর। পটল, বেগুন, লাউ, পুঁইশাক সহ গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের প্রায় 90% নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন সবজির চারা। এতে দিশেহারা অবস্থা এই অঞ্চলের চাষিদের। তবে কৃষি বিভাগ বলছে চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের ক্ষেতগুলোতে কেবল ক্ষতচিহ্ন, পচে নষ্ট হয়ে গেছে মাইলকে মাইল জমির সবজি। পটল, বেগুন, লাউ কিংবা বরবটি বাদ পড়েনি কোনোটি। টানা 1.5 মাসের অতিবৃষ্টি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে যশোরের কৃষকদের জন্য। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অধিকাংশ সবজির জমি। কৃষকদের দাবি, পচে গেছে মাঠে থাকা গ্রীষ্মকালীন সবজির 90%। প্রভাব পড়েছে আগাম শীতকালীন সবজি চাষাবাদেও। এতে করে কেবল কৃষকই ক্ষতির মুখে পড়ছেন না, বাজারে সবজি সরবরাহ কমে চড়া দামের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রচুর বৃষ্টির ফলে সবজি নষ্ট হয়ে গেছে। পটল আমি লাগাইছি, তাই 1 বিঘে তা 30-32 হাজার টাকা খরচ, তখন 1 টাকা নেবইতে।
আমাদের সব তো মার খেয়ে গেছে, আমাদের মাজা ভেঙে গেছে, আমরা কিভাবে করব? এর প্রভাবটা আগামীতে পড়বে এবং প্রচুর দাম হবে আর কি সবজির। তবে কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেটুকু ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব কৃষকদের পরামর্শের মাধ্যমে এবং বিভিন্নভাবে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে যেভাবে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 12,550 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করা হয়েছে। এছাড়া 9,197 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, যশোর। গাইবান্ধায় বেড়েছে সব ধরনের সবজির দাম। সরবরাহ কমায় দাম বেশি বলে জানান বিক্রেতারা। বিস্তারিত জানাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গাইবান্ধার সবগুলো বাজারেই কিন্তু সবজির বাজার, নিত্য প্রয়োজনীয় শাকসবজির বাজার, সেটি কিন্তু ঊর্ধ্বমুখী। বাজারের বিক্রেতারা যেটি বলছেন যে বাজারগুলোতে শাকসবজির সরবরাহ কমায় কিন্তু এই দাম বেড়েছে। সম্প্রতি কিন্তু কয়েক দফা যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণের কারণে কিন্তু যে নিম্ন অঞ্চল, চর অঞ্চল, যেটি জেলার সবচেয়ে শাকসবজি যে এলাকাগুলোতে উৎপন্ন হয়, সেই এলাকার যে জমিগুলো, সেই জমিগুলো কিন্তু পানিতে ডুবে থাকার কারণে কিন্তু ব্যাপক পরিমাণ শাকসবজির ক্ষেত ডুবে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলাগুলো থেকে এখানে শাকসবজি আসে, সেই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে জমি নষ্ট হওয়ার কারণে কিন্তু সেই সকল শাকসবজি নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে কিন্তু সকল ধরনের শাকসবজির সরবরাহ বাজারে কমে গেছে, যে কারণে কিন্তু প্রত্যেকটা কাঁচা বাজারের শাকসবজির দামে বেশি। আমি যদি বাজার বলি, আজকের যে কাঁচা মরিচ কিন্তু কিছুটা কমেছে, 240 টাকা থেকে কমে কিন্তু আজকে 120 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 50 টাকা, আলু 35 টাকা, বেগুন 60 টাকা, ঢেঁড়স 60 টাকা, বরবটি 60 টাকা, শসা 40 টাকা, পটল 60 টাকা, করলা 100 টাকা, কদোয়া 50 টাকা, মিষ্টি কুমড়া কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে। চাল কুমড়াও ঠিক একই দাম, 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কলা প্রতি হালি বিক্রি হচ্ছে 30 টাকা। নতুন সবজি যেটি সিম, সেটিও কিন্তু বাজারে আসতে শুরু করছে। এটি কিন্তু প্রতি কেজি 150 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি পুঁই শাক 30 টাকা, লাল শাকও 30 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। তো এই যে দাম, এটি কিন্তু বিক্রেতারা যেটি বলছেন যে এই মৌসুমে কিন্তু প্রত্যেকটি দাম কিন্তু অর্ধেকে থাকে, কিন্তু এই জমিগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু সে দামটি কমছেই না, বরঞ্চ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী থাকছে। এতে কিন্তু ক্রেতারা বলছেন যে জেলায় ব্যাপক পরিমাণ শাকসবজি উৎপন্ন হয়ে থাকে। সেই উৎপন্নকৃত শাকসবজির কারণে কিন্তু জেলায়, যে আমি ঐতিহ্যবাহী পুরাতন বাজারে আছি, সেই বাজারে কিন্তু এই সকল শাকসবজি ওঠে এবং দাম কিন্তু অনেকটা ক্রেতাদের নাগালে থাকে। কিন্তু এই ভরা মৌসুমেও কিন্তু সেটি তারা পাচ্ছেন না, অধিক দামে কিনতে যে কিন্তু ক্রেতারা ক্ষুব্ধ হচ্ছেন। তো এই ছিল গাইবান্ধার পুরাতন বাজার থেকে শাকসবজির বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। পাটের ভালো ফলন হয়েছে চুয়াডাঙ্গায়। পাট কেটে জাগ দেয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বাজারে পাট কাঠিরও চাহিদা রয়েছে। ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে জানায় কৃষি বিভাগ। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। খেতে পরিপক্ক পাট গাছ, সেখান থেকে কেটে জাগ দিয়ে আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাটের ভালো ফলন হয়েছে, এমনকি আবাদ হয়েছে গত বছরের চেয়ে 735 হেক্টর বেশি জমিতে। কৃষকেরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় গাছ লম্বা ও সতেজ হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানিতে উন্মুক্ত জলাশয়গুলো ভরাট থাকায় জাগ দিতে সুবিধা মিলছে। বাজারে বর্তমানে পাটের সঙ্গে পাটকাঠিরও চাহিদা রয়েছে। 2 বিঘা 10 কাঠা ভুঁই পাট আছে, খরচ খরচা তুলনামূলক হিসাবে এবার কমই হয়েছে। পাটের ফলনও ভালো, পাট পানির অভাব নেই। গতবার 3500-3600 বেছিলাম, তার সেই লাভ দেখে এবারটা আমরা একটু বেশি করে বুনেছি। যা খরচা হবে তাতে অর্ধেক লাভ হবে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় প্রতি হেক্টর জমিতে 2.8 মেট্রিক টন পাট উৎপাদন হবে। ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের পাশে আছি। কৃষক ভাইদেরকে এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি
আশা করি যে সামনে এই পাটের পরিসর আরও বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 25,578 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 220 কোটি টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণার পরও বাণিজ্য সম্প্রসারণ হয়নি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। এখনও নির্মাণ হয়নি ওয়্যারহাউস ও ট্রাক টার্মিনাল এবং ভালো ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। এ কারণে দিন দিন আমদানি রফতানি কমে যাচ্ছে বলে বলছেন ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষের নেয়া উন্নয়ন প্রকল্পের পর বাণিজ্য ও রাজস্ব আয়ের গতি বাড়বে বলছে কাস্টমস বিভাগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও সোহাগ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 1996 সালে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশন যাত্রা শুরু করে। 2002 সালে এই স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। তবে 2025 সালের অক্টোবর এই স্থলবন্দরকে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণার পর স্থানীয়ভাবে সব শুল্কায়ন ও বাণিজ্য কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হয়। তবে যে আশা স্থানীয় ব্যবসায়ীরা করেছিলেন তেমন কার্যক্রম এখনো শুরু হয়নি। তারা বলছেন দিন দিন এই স্থলবন্দর দিয়ে বাণিজ্য কমছে। পাশাপাশি বন্দরটিতে নেই ওয়্যারহাউস ও ট্রাক টার্মিনাল এবং ভালো ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। খাবার কিনবো সে পয়সা নেই, এই যে একটা গাড়ি করবো, চা খাবো না পান খাবো না এসব করবো, তাই এতে কি চলবো আমরা বলে। গাড়ি ঢোকে না, আমাদেরও বিরাট ঋণ দেনা হয়ে যাতে হচ্ছে। অবকাঠামো উন্নয়ন হচ্ছে নাই, কাস্টমার হাউস উন্নীত করলেও ব্যবসায়ীরা সেইভাবে কোনো সুফল পাচ্ছে না। অবশ্য বন্দর উন্নয়নে 19টি অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আর এসব উন্নয়নের পর বাণিজ্যের সঙ্গে রাজস্ব আয়ও বাড়বে বলছে কাস্টমস বিভাগ। বন্দর যদি এই অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে পারে তাদের যেই অনগোয়িং প্রজেক্ট আছে সেটার মাধ্যমে, তাহলে এখানে আমদানি অবশ্যই বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম রপ্তানিও বাড়বে। তো আমদানি বাড়ার মাধ্যমে এখানে রাজস্বের উপর ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়বে। কর্তৃপক্ষের তথ্য মতে ভোমরা স্থলবন্দরে একসময় একদিনে সর্বোচ্চ 4 শতাধিক ট্রাকে আমদানি পণ্য ঢুকত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 150-তে। পাশাপাশি এই স্থলবন্দরে এখন পর্যন্ত কোনো অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সময় সংবাদ, সাতক্ষীরা। ঘুষ না দেয়ায় ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার এক কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী হাসিবুল হাসানের অভিযোগ, বুধবার দুপুরে উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ের জন্য পৌর প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির তার কাছে ঘুষ দাবি করেন। গত 10 আগস্ট ওই কর্মকর্তাকে 5 লাখ টাকা দিয়েছেন বলে দাবি তার। বাকি টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে হুমায়ুন ও তার সহযোগী মুসলিম পিটিয়ে হাত ভেঙে দেয় বলে জানান হাসান। তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিলটা গত 8 মাস হয়েছে অনুমোদন হয়ে গেছে। 8 মাস হয়েছে, একই কারণ তাকে টাকা না দেওয়া পর্যন্ত চেক করে দিয়েছে, কিন্তু তার চেকটা দিচ্ছে না। যে টাকা দিলে 12 লাখ টাকা দিতে হবে, চেক দেবে, তাছাড়া চেক দিচ্ছে না। আর টাকা দিতে অস্বীকার করেছে, ঘুষি টাকা দিতে অস্বীকার করেছিল, আমার মামলা করছে। এইটা তো আসলে খুবই দুঃখজনক। মারামারি এটা তো একটা ফৌজদারি অপরাধ। সরকারি কর্মকর্তা হচ্ছে কি ঘুষ দাবি করতে পারেন না, ঘুষ দাবি করেছেন কিনা এটা একটা তদন্তাধীন বিষয়। আমরা তদন্ত করে দেখতে চাই আইনগত জায়গা থেকে ওনারা ব্যক্তিগতভাবে হচ্ছে আইনি পদক্ষেপ হয়তো নিতে চাচ্ছেন। এইটাকে আমরা পরবর্তীতে প্রশাসনিকভাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। চট্টগ্রামে 5 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। বুধবার বিকেলে কাজীর দেউরি মোড় এবং নগরের চাকতাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোল চত্বর পর্যন্ত সড়কের দুপাশে ফুটপাত উচ্ছেদ করা হয়। এছাড়া 4 নম্বর ওয়ার্ডের হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নানা নর্দমায় মশার ওষুধ স্প্রে করা হয় এবং জমে থাকা পানি পরিষ্কার করা হয়।
যশোরে নকল মোবিল তৈরির দায়ে কারখানা মালিককে 1 বছরের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব 6 জানায় বুধবার দুপুরে যশোর মাগুরা মহাসড়কের পাশে নিসা অটোমোবাইলস নামে নকল মোবিলের কারখানায় অভিযান পরিচালনা করে তারা। এ সময় কারখানাটি থেকে নামি দামি ব্র্যান্ডের নকল মোবিল ও কেমিক্যাল জব্দ করা হয়। কারখানা মালিককে 1 লাখ টাকা জরিমানা এবং 1 বছর বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আনাদোলু এজেন্সি। তবে এমন দাবি অস্বীকার করেছেন ইরান সরকারের এক কর্মকর্তা। হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে বিশ্বজুড়ে জ্বালানি ও ইন্টারনেট অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। চলছে দুপক্ষের বাকযুদ্ধ। প্রণালী অবরুদ্ধ অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন কর্মকর্তাদের এসব মিথ্যা দাবি বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই প্রণালী উন্মুক্ত করা হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে গত 14 জুলাই থেকে ইরানের ওপর ফের নৌ অবরোধ আরোপের পর তারা 50টির বেশি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। এছাড়া অভিযান চালিয়ে 3টি জাহাজ বিকল করা হয়েছে এবং 2টি জাহাজে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি দাবি করেছে ইসলামাবাদ স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। যদিও গণমাধ্যমটির এমন দাবি অস্বীকার করেছে ইরান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ ইরানের দৃষ্টিতে মূল চুক্তিরই কোনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ছিল না, তাই মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি। তারা জানায় যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায় তবে কেবল মার্কিন নয়, বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পুরো বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এক সপ্তাহের বেশি সময় পর গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত 1 ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর এ পর্যন্ত ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা 1250 ছাড়িয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডবে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। এটিকে ধ্বংসের শেষ সীমা বলে সতর্ক করেছে জাতিসংঘ। এক সপ্তাহেরও বেশি সময় বিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন আঘাত হানে, এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। একই সঙ্গে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসেও সাধারণ ফিলিস্তিনিদের ওপর গ্রেনেড ও ভারী গুলিবর্ষণ করে দখলদার বাহিনী। গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলের এসব হামলায় 1200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ট্রাম্পের 15 দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারে নেতানিয়াহুর অস্বীকৃতি জানানোর বিরোধিতা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি কোনো একক ইসরায়েলি নেতার উপর নির্ভর করে না। এদিকে আন্তর্জাতিক চাপের মুখেও গাজা থেকে সেনা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে দখলদারদের আগ্রাসন। সম্প্রতি সেখানে সামরিক অভিযান চালিয়ে 2 শিশুসহ অন্তত 23 ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে একের পর এক আবাসিক ভবন ও বাণিজ্যিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে শত শত পরিবারকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এমন অবস্থায় পশ্চিম তীর ধ্বংসের শেষ সীমায় দাঁড়িয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 4টি রুশ যুদ্ধজাহাজ। হামলায় শিশুসহ 3 জন নিহত এবং 24 জন আহত হওয়ার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
আক্রমণের পর বন্দর নগরীতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রুশ বন্দরে হামলা না চালাতে ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটি নভরোসিসকে বড় ধরনের হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। ইউক্রেনের দাবি, কিয়েভ থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে চালানো এই অভিযানে রাশিয়ার কয়েকটি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার তীব্রতায় নভরোসিস্ক বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরের তথ্য মতে হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে ইউক্রেনীয় হামলার জবাবে কৃষ্ণসাগরে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ওডেসা বন্দরের সামরিক সরঞ্জামবাহী একটি ইউক্রেনীয় কার্গো জাহাজে সফল আঘাত এনেছে রুশ বাহিনী। একই সঙ্গে জ্বালানি ডিপো ও বেশ কিছু বন্দর অবকাঠামো ধ্বংসেরও দাবি করেছে মস্কো। এছাড়া হামলা হয়েছে ওডেসার একটি শপিং মলেও। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সাফ জানিয়েছে, কৃষ্ণসাগরে বেসামরিক তেলবাহী জাহাজে কোনো ধরনের হামলা চালানো যাবে না। বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা রক্ষায় নভরোসিস্কের তেল রফতানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার জন্য ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে তা দস্যুতা হিসেবে গণ্য হবে এবং এর কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বার্থ ট্যুরিজম বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভ্রমণ রোধে এবার টাস্ক ফোর্স গঠন করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। বুধবার বার্থ ট্যুরিজম বন্ধ করা সহ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে এ অভিযোগে বিভিন্ন দেশের নাগরিকের ৬ শতাধিক ভিসা বাতিলের পদক্ষেপ নিয়েছে টাস্ক ফোর্স। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আইনি বেড়াজালে তা কার্যকর করতে পারছেন না। এবার মার্কিন ভিসার অপব্যবহার করে যারা সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন টাস্ক ফোর্স গঠন করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন নাগরিকত্বের মর্যাদা ও অখণ্ডতা রক্ষা এবং বার্থ ট্যুরিজমের মাধ্যমে নন ইমিগ্রেন্ট ভিসার অপব্যবহার রোধে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সরকার। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, মার্কিন নাগরিকত্ব কোনো পণ্য নয়, কেউ চাইলেই তা অর্জন করতে পারে না। বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে ভ্রমণ রোধে পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাথে নিবিড়ভাবে কাজ করছে, আর এজন্য বার্থ ট্যুরিজম প্রিভেনশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান ট্রাম্প। পররাষ্ট্র দপ্তরের দাবি, এক শ্রেণীর দালাল ও মধ্যস্থতাকারী বিদেশি নাগরিকদের প্রলোভন দেখিয়ে বার্থ ট্যুরিজমকে লাভজনক শিল্পে পরিণত করেছে। তারা যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান সংক্রান্ত সেবা, ভিসা পরামর্শ ও হাসপাতালের ব্যবস্থার কথা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করছে, যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য বলছে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩৭ লাখ শিশুর জন্ম হয়েছে, যার মধ্যে বিদেশি মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৯,৫০০রও বেশি। তবে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট MPI এর হিসাবে বার্থ ট্যুরিজমের কারণে প্রতি বছর যুক্তরাষ্ট্রে ২০ থেকে ২৬ হাজার শিশুর জন্ম হয়ে থাকতে পারে, যা প্রতি বছর জন্ম নেওয়া মোট শিশুর সংখ্যার প্রায় ০.৫ থেকে ০.৭%। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দাবানলের আগুনে পুড়ে চলেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চল। প্রদেশ জুড়ে সক্রিয় আছে ১০০টিরও বেশি আগুন। স্পেনে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরও প্রায় ১,০০০ বাসিন্দাকে। ইন্দোনেশিয়ার কালিমান্তানেও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কানাডার ব্রিটিশ কলম্বিয়ার দাবানল। আগুনের লেলিহান শিখায় আকাশ রূপ নিয়েছে কমলা রঙে, ঘন ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। প্রদেশ জুড়ে সক্রিয় হয়েছে ১০০টিরও বেশি দাবানল। এখন পর্যন্ত ২০,০০০-এর বেশি মানুষ নিরাপদ স্থানে সরে গেছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা এখনও আটকা রয়েছেন।
দাবানলে ভয়াবহ পরিস্থিতি স্পেনেও। উত্তরাঞ্চলের হুয়েস্কা থেকে দক্ষিণের হুয়েলভা বিভিন্ন অঞ্চলে রাতভর আগুন নেভাতে লড়ছেন দমকল কর্মীরা। নিয়েবলাকে ঘিরে ছড়িয়ে পড়া আগুনে প্রায় 25,000 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 600 জনের বেশি বাসিন্দাকে। আর হুয়েস্কার পেনাস দে রিগলোসে আগুনের কারণে নিরাপদ স্থানে সরানো হয়েছে আরও 170 জনকে। দাবানলে পুড়ে গেছে প্রায় 9,000 একর এলাকা। দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিসেও। এথেন্সের প্রায় 70 কিলোমিটার পশ্চিমে পোর্তো জার্মেনো এলাকায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 300-র বেশি দমকল কর্মী। ইন্দোনেশিয়ার কালিমান্তানেও দাবানলে পুড়ছে বন, ফসলি জমি ও বাগান। পন্তিয়ানাকের আশপাশে আগুনে ঘন ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। বাতাসের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় বাড়ছে খরা, দাবানল ও বায়ু দূষণের ঝুঁকি। সরকারি তথ্য বলছে চলতি বছরের প্রথম 6 মাসেই দেশটিতে 2.5 লাখ একরের বেশি জমি পুড়ে গেছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে 48 ঘন্টা পরও চলছে উদ্ধার অভিযান। জীবিত কাউকে খুঁজে পাবার আশায় জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবক। আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বিদেশি উদ্ধারকারী যে কোনো দল অভিযান চালাতে পারবে বলে জানিয়েছে কলম্বিয়া। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 265 জনে দাঁড়িয়েছে। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় চলছে উদ্ধার অভিযান। এখনও ধসে পড়া ভবনের নিচে মিলতে পারে প্রাণের স্পন্দন। এই আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন শত শত কর্মী ও স্বেচ্ছাসেবক। উদ্ধার অভিযানের সবচেয়ে সংবেদনশীল সময়সীমা 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা। এরই মধ্যে ভূমিকম্পের 36 ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন ড্যানিয়েলা লার্গো সানচেজ নামের একজন। বিভিন্ন দেশের উদ্ধারকারী দল যোগ দিয়েছে অভিযানে। কলম্বিয়া জানিয়েছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত ও স্বীকৃত উদ্ধারকারী দলগুলোর সহায়তা নিতে কোনো বাধা নেই দেশটির। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন দেশ। 51 টন ত্রাণ নিয়ে কলম্বিয়ায় পৌঁছেছে এল সালভাদরের প্রথম বিমান। প্রয়োজনীয় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থাও। তবে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতেও তৈরি হয়েছে বাধা। গত সোমবার স্থানীয় সময় সকালে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। ধসে পড়ে বহু ভবন। এরই জেরে চরম মানবিক সংকটে পড়েছে দেশটি। ফারদিন মাঝার, সময় সংবাদ। দীর্ঘ 27 বছর পর বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো ইউরোপ। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে মহাজাগতিক এই দৃশ্য দেখেন লাখো মানুষ। চাঁদের ছায়ায় মুহূর্তেই অন্ধকার নামে দিনের আকাশে। আইসল্যান্ডবাসীকে পরবর্তী পূর্ণগ্রাসের জন্য অপেক্ষা করতে হবে 170 বছর। ইউরোপের আকাশে দেখা গেল বিরল এক মহাজাগতিক দৃশ্য। দীর্ঘ 27 বছর পর ইউরোপে আবারও দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণের পথ অতিক্রম করে রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেনের উত্তরাঞ্চলের একটি অংশ। আইসল্যান্ডের পর পূর্ণগ্রাসের ছায়া পৌঁছে যায় স্পেনে। বুর্গোস সহ স্পেনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সূর্য পুরোপুরি ঢেকে যাওয়ার দৃশ্য দেখতে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। ঐতিহাসিক এই মুহূর্ত ঘিরে স্পেনে 60 লাখ পর্যন্ত দর্শনার্থীর সমাগমের হিসাব দিয়েছিল কর্তৃপক্ষ। আইসল্যান্ডবাসীর জন্য এবারের গ্রহণ ছিল আরও বিশেষ। 1954 সালের পর দেশটিতে এটি প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর পরবর্তী পূর্ণগ্রাস দেখতে অপেক্ষা করতে হবে 2196 সাল পর্যন্ত। যুক্তরাজ্য, নরওয়ে, ফ্রান্স, ইতালির বড় অংশসহ ইউরোপের বিস্তীর্ণ এলাকায় দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ। যুক্তরাজ্যে সূর্যের সর্বোচ্চ প্রায় 90 থেকে 96% ঢেকে গেলেও সেখানে পূর্ণগ্রাস হয়নি। দেশটিতে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে 2090 সালে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এমন এক মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান নেয়। এর ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে এবং নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্য ঢেকে যায়। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসার কারণেই এই বিরল দৃশ্যের সৃষ্টি হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
ফিনল্যান্ডে উচ্চ শিক্ষা গ্রহণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহে ধস নেমেছে। মাত্র 2 বছরের ব্যবধানে দেশটির অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে বিদেশ থেকে আবেদন কমেছে প্রায় 80%। যেখানে 2023 সালে আবেদন পড়েছিল 60,000, সেখানে এবার মাত্র 12,000। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। একসময় ফিনল্যান্ডে পড়াশোনা মানেই ছিল উন্নত শিক্ষা, নিরাপদ জীবন আর পড়াশোনা শেষে চাকরির সম্ভাবনা। এই স্বপ্ন নিয়েই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার হাজারো শিক্ষার্থী পাড়ি জমিয়েছেন ইউরোপের এই দেশটিতে। কিন্তু বদলেছে সেই দৃশ্যপট। চাকরির সংকট, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, অভিবাসন নীতিতে কড়াকড়ি এবং বিদেশি শিক্ষার্থীদের নিয়ে প্রতারণার অভিযোগ, সব মিলিয়ে বদলে যাচ্ছে ফিনল্যান্ডে উচ্চশিক্ষার চিত্র। দেশটির শীর্ষ গণমাধ্যম উলের তথ্য মতে ফিনল্যান্ডের অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা এবছর নেমে এসেছে মাত্র 12,000-এর মধ্যে। 2 বছর আগে সেই সংখ্যা ছিল প্রায় 60,000। অর্থাৎ এই সময়ের ব্যবধানে আবেদন কমেছে প্রায় 80%। একটি প্রতিষ্ঠানের পরিসংখ্যান আরও বেশি চমকপ্রদ। হেলসিঙ্কির হাগা হেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে 2023 সালে ইইউ এর বাইরের দেশগুলো থেকে আবেদন পড়েছিল 25,000-এর বেশি। এই বছর সেই সংখ্যা মাত্র 1200। অন্যদিকে কোক্কোলা ভিত্তিক সেন্ট্রিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে 13,000 আবেদন থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 1,000 খানেকে। ফিনল্যান্ডের চাকরির বাজার এই মুহূর্তে ভালো না। টিউশন ফির বাইরেও লিভিং কস্টের জন্য প্রায় 800 থেকে 1,000 ইউরো গুনতে হচ্ছে প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে। কাজ ছাড়া এত খরচ জোগানো তাদের জন্য অনেকটা কঠিন। ফ্যামিলি রিইউনিয়ন ও রেসিডেন্স পারমিট রিনিউয়ালের ক্ষেত্রেও অনেক এটা এক্সপেন্সিভ হয়ে দাঁড়িয়েছে, যেখানে হাই ইনকাম রিকোয়ারমেন্টস কিন্তু আছে। 2025 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য 100 ইউরো করে আবেদন ফি চালু করে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে চাকরির বাজারে চরম সংকট, অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ, একই সাথে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সব মিলিয়ে প্রভাব পড়েছে এই বিদেশি শিক্ষার্থীদের উপর, যার ফলে এমন পরিসংখ্যার সামনে আসাটা খুবই স্বাভাবিক। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে এক জরুরি নির্দেশনা দিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের নিরাপদ বসবাস নিশ্চিত করা সহ মালদ্বীপের আইন ও বিধান মেনে চলতে এই নির্দেশনা দেওয়া হয়। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে লাখের অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটিতে কর্মরত সব প্রবাসী বাংলাদেশিদের করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনা দিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় বলা হয়, স্থানীয় আইন, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার পাশাপাশি চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল সংক্রান্ত যে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা এবং সন্দেহজনক বা উস্কানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতেও নির্দেশনায় বলা হয়েছে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ হাইকমিশনের যে প্রজ্ঞাপনটা, নীতি, এগুলা আমাদের সবার জন্য অনুসরণ করতে বলা হয়েছে। এগুলা আমরা যদি সবাই অনুসরণ করি, তাহলে এখানে মালদ্বীপে আমরা যারা প্রবাসী আছি, আমাদের সবার ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বাংলাদেশি হিসাবে আমাদের মর্যাদা উন্নত হবে। বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ থেকে আমরা সামনের দিকে চলাফেরায় আমরা অটুটভাবে থাকবো এবং দুষ্কৃতকারীদের সাথে আমরা সম্পৃক্ত হব না। মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে হাইকমিশন। মালদ্বীপের যে আইন কানুন, বিধিবিধান, এগুলো যাতে তারা মেনে চলেন এবং এমন কোনো কাজ যাতে না করেন যেটি আমাদের প্রবাসী ভাইদেরকে অন্যান্য যে মালদ্বীপিয়ান যারা আছেন তাদের কাছে ছোট করতে পারে বা হেয় প্রতিপন্ন করতে পারে, এবং আমাদের দেশের যাতে ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, এমন কোনো কাজে যাতে তারা নিজেদেরকে নিয়োজিত না করেন, এই বিষয়গুলোর বিষয়ে আমরা তাদেরকে সচেতন করি। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ বসবাস নিশ্চিত করা সহ মালদ্বীপের আইন ও বিধিবিধান মেনে চলতে উৎসাহিত করতেই এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সময় সংবাদ, মালদ্বীপ।
সিরিজের প্রথম টেস্টে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। সকালের সেশনে প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। 3 পেসার ও 2 স্পিনার নিয়ে নিজেদের একাদশ সাজিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নতুন বলে 2 অজি ওপেনার ট্রাভিস হেড আর জ্যাক ওয়েদারল্ডকে খুব একটা ভোগাতে পারেনি তাসকিন হাসানের ওপেনিং স্পেল। বেশ দ্রুত রান তুলছে স্বাগতিকরা। বাংলাদেশের ভোগান্তি বাড়ে এবাদত হোসেনের ওভারে। হেডের পায়ে লাগা বলে আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে রিভিউ নষ্ট করেছে শান্তর দল। তবে ইনিংসের 12তম ওভারে দলের প্রথম সাফল্য হাসানের বলে ওয়েদারল্ডসের ক্যাচ তালুবন্দি করেছেন লিটন। ওজি ওপেনার ফেরেন ব্যক্তিগত 23 রানে। জিম্বাবুয়ে সিরিজের দলে একমাত্র পরিবর্তন মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তি। ওপেনিংয়ে তানজিদ সাদমান জুটিতেই ভরসা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল, পরিচালক শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, সিরাজউদ্দিন আলমগীর, ফয়সাল মোহাম্মদ আশিক, মিজানুর রহমান, আসিফ, সিরাজ রব্বানী, মিনহাজুল আবেদিন নালু সহ আরও অনেকে। অংশ নেন সাবেক ক্রিকেটার আতাহার আলী খান এবং আম্পায়ার বিভাগের কর্মকর্তারাও। এছাড়া বিসিবির সকল বিভাগের কর্মকর্তারাও অংশ নেন দোয়া মাহফিলে। এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকো রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 17 বছর অনেকের অবদানকেই আপনার মূল্যায়ন করতে পারিনি আমরা, এবং কি প্রেক্ষাপট ছিল আপনাদের সবারই জানা। তাই আজকে আমাদের সুযোগ আসছে এবং বিসিবি যে মানুষটি মরহুম আরাফাত রহমান কোকো, ওনার ক্রিকেটে যে অবদান, এটা নতুন করে বলার কিছু নাই, আপনাদের সবারই জানা। আজকে বিসিবি যে পর্যায়ে আছে, যে পাইপলাইনগুলো উনি তৈরি করে গিয়েছে সেই সময়, যার সুফল কিন্তু আমরা পরে গিয়ে পেয়েছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আফটার সো লং টাইম আমরা ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল আজকের এই দিনে ওনার জন্মবার্ষিকীতে বিসিবির মিডিয়ার অডিটোরিয়ামে আমরা ওনার জন্য দোয়া করতে পেরেছি। ফুটবলের খবর আবারও বাড়ছে ক্লাব লাইসেন্সিং এর সময়। বসুন্ধরা কিংস ও আবাহনের নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় 17 আগস্ট পর্যন্ত লাইসেন্সিং এর সময় বাড়াতে যাচ্ছে বাফুফে। এর প্রভাব পড়তে পারে মৌসুম শুরুর সূচিতেও। পেছাতে পারে 21 আগস্টের চ্যালেঞ্জ কাপ, পরিবর্তন হতে পারে ফেডারেশন কাপের সূচিও। তবে নির্ধারিত সময়ে প্রিমিয়ার লিগ শুরুর লক্ষ্য বাফুফের। এছাড়া শেষ পর্যন্ত কিংস আবাহনে মাঠে না নামতে পারলে বিকল্প দলও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান লিগ কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। বাংলাদেশ ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস, ঝুলিতে রেকর্ড ট্রফি। অর্থের দিক থেকেও বাংলাদেশের অন্যতম, কিন্তু মাঠের সেই দাপটের বিপরীতে এখন ফিফার নিষেধাজ্ঞায় জর্জরিত ক্লাবটি। তাদের নিয়ে মহা সমস্যায় বাফুফে। খেলোয়াড় কোচদের বকেয়া পারিশ্রমিক সহ নানা অভিযোগ কিংসের বিরুদ্ধে। গত বছরের 27 আগস্ট থেকে শুরু হয়ে নিষেধাজ্ঞা ছিল 12টি, সম্প্রতি নতুন করে যোগ হয়েছে আরও 2টি। অন্যদিকে আবাহনীর অবস্থাও পুরোপুরি সুস্থির নয়। তাদের 3 নিষেধাজ্ঞার 2টি ইতিমধ্যে প্রত্যাহার হলেও একটি এখনও বহাল। বড় 2 ক্লাবের এমন সমস্যায় আরেক দফা পরিবর্তন হচ্ছে ক্লাব লাইসেন্সিং সময়। প্রতিটা ক্লাব এই বছরের লিগটাতে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। কয়েক দফা টাইম বাড়ানো হয়েছিল। কিছু ক্লাব চিঠি দিয়েছে ক্লাব লাইসেন্সিং এর ডেটটা বাড়ানোর জন্য। ফেডারেশন চিন্তা ভাবনা করেছে যে এই টাইমটা 15 থেকে 17-এর ভিতরে করার জন্য। এর আগে প্রথমে ক্লাব লাইসেন্সিং এর জন্য 4 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হলেও তা 3 দফা পরিবর্তন হয়। তবে এর প্রভাব পড়তে পারে মৌসুমের প্রথম আয়োজন চ্যালেঞ্জ কাপে। 21 আগস্ট মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি পেছানোর সম্ভাবনা বেশি। এছাড়া পিছিয়ে যেতে পারে ফেডারেশন কাপও, যদিও নির্ধারিত সময় মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। সবকিছুর একটার পিছনে একটা আটকে আছে, একটা ছুটলে আরেকটা ছুটবে। হ্যাঁ, তো এখন আমরা লিগ পিছাবো না, লিগটা আমরা চেষ্টা করব যে টাইম মতো শুরু করতে। ফেডারেশন কাপটাও চেষ্টা করব আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শুরু করতে। এখন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে এবং এটাকে সমাধানের জন্য চেষ্টা চলতেছে সব দিক দিয়ে, তা আমি আশা করি যে এটা ওভারকাম করে আসলে পরে একটা সুন্দর বছর আমরা পাবো।
তবে শেষ পর্যন্ত যদি ফিফার নিষেধাজ্ঞা তুলতে না পারে বসুন্ধরা কিংস ও আবাহনী, বিকল্প ভেবে রেখেছে বাফুফে। এএফসি রুল অনুযায়ী চলি, তাদের নীতিমালার ভিতরে আমাদেরকে থাকতে হয় এবং আমাদের একটা টাইম পিরিয়ড আছে যে লিগটাকে একটা এত দিনের মধ্যে শেষ করতে হবে। একটি ইমার্জেন্সি মিটিং করেছেন, মিটিংয়ের মাধ্যমে ওনারা বিসিএল থেকে 2টি দল এবং ওয়ান্ডারার্সকে কিন্তু 3য় দল হিসাবে উন্নীত করে নিয়ে আসছে, যাতে লিগে যদি কোনো কারণে কোনো বড় দল কিংবা যাদের নিষেধাজ্ঞা আছে তারা কোনো কারণে যদি তারা আপনার এই তাদের ব্যান্ড তুলতে না পারে, তাহলে কিন্তু আমরা অল্টারনেটিভ ওয়ে করে রেখেছি। 24 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড মাঠে করানোর পরিকল্পনা বাফুফের। বড় ক্লাবগুলো না থাকলেও লিগের স্পন্সর নিয়ে কোনোই সমস্যা হবে না বলে জানান এই সদস্য। সমস্যা হবে না, কারণ আমাদের ইউনাইটেড হেলথ কেয়ারের সাথে আমাদের একটা চুক্তি আছে, তারা আমাদের লিগকে স্পন্সর করবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিতে উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সমিত সোম। নতুন ক্লাবে নিজেকে মেলে ধরার লক্ষ্য তার। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমিতকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে 3 বছরের চুক্তি শেষের ঠিকানা পরিবর্তন করলেন সমিত। তার উপস্থিতি কসমসের মিডফিল্ডকে আরও বেশি শক্তিশালী করবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। হামজার পর শেকড়ের টানে কানাডা থেকে বাংলাদেশে পা রেখেছিলেন সমিত সোম। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই প্রতিভাবান ফুটবলাররা যোগ দেয় নতুন দিগন্তের সূচনা হয়েছিল দেশের ফুটবলে। ঝিমিয়ে পড়া ফুটবলে ফিরেছিল নতুন প্রাণের সঞ্চার। বাংলাদেশে আসার আগে কানাডা জাতীয় দলের হয়ে সমিত সোম 2টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন। বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর তিনি হয়ে ওঠেন মাঝ মাঠের নির্ভরতার প্রতীক। এশিয়ান কাপের মূল পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচে লাল সবুজের জার্সিতে প্রথম গোলে দেখা পেয়েছিলেন সমিত। জাতীয় দলের পাশাপাশি কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভেলারি এফসির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সমিত সোম। গত জানুয়ারিতে 3 বছরের চুক্তি শেষে নতুন ঠিকানার খোঁজে ছিলেন। শেষ পর্যন্ত তার ঠিকানা হয়েছে কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা পেলে ও জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের খেলা ক্লাব নিউ ইয়র্ক কসমসে। 1970-এর দশকে পেলে এবং জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ার এই ক্লাবের হয়ে খেলে ইতিহাস গড়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবলের 3য় স্তরে খেলছে নিউ ইয়র্ক কসমস। ক্লাবটির অফিসিয়াল ফেসবুক ভেরিফাইড পোস্টে বলা হয়, কসমসে স্বাগত সমিত সোম। বাংলাদেশের ফুটবলার সমিত সোম এখন অফিসিয়ালি কসমসের সদস্য। মেজর লিগ সকার এবং কানাডার প্রিমিয়ার লিগ মিলে প্রায় 1 দশকের পেশাদার ফুটবলের অভিজ্ঞতা রয়েছে তার। সমিতের এই অভিজ্ঞতা কসমসের মিডফিল্ডকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমিত সোম। এই ক্লাবের হয়ে নিজেকে মেলে ধরার প্রত্যাশা তার। Hey Cosmos country, I'm Sumit Shom, central midfielder, number 12, Canadian Bangladeshi, and I'm excited to be here. তবে চুক্তির শর্ত বা অন্য কোনো বিষয় নিয়ে কিছুই জানায়নি ক্লাবটি। পেলে বেকেনবাওয়ারদের পদচিহ্ন রেখে যাওয়া ক্লাবে নিজের ভবিষ্যৎ আরও মজবুত করতে চান সমিত। পারভিন আক্তার, সময় সংবাদ। বাবার মৃত্যুতে এখনও শোকস্তব্ধ লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হোর্হে মেসিকে উদ্দেশ্য করে লিখেছেন দীর্ঘ এক খোলা চিঠি। নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তায় এলেমটেন। বিশ্বকাপ শিরোপা জিততে না পারার কষ্টের কথাও জানিয়েছেন নিজের বাবাকে। আর সতীর্থের কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন রোনালদো, নেইমার থেকে শুরু করে অনেক ফুটবল তারকারা। বাবা, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আর নেই। কথাটা আমি মেনে নিতে পারছি না, অথবা বলা ভালো, মানতেই চাচ্ছি না। বাবা হারানোর কষ্ট পৃথিবীর সব সন্তানের জন্যই এক। লিওনেল মেসিও তার ব্যতিক্রম নয়। পিতৃশোক এখনো কাটিয়ে উঠতে পারছেন না তিনি। তুমি আমাকে বারবার বলছিলে আর একটা বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে তোমার শারীরিক অবস্থার অবনতি হলো। এই প্রথম কোনো টুর্নামেন্টে তুমি আমার সঙ্গে থাকতে পারছিলে না। ফাইনালে উঠতে চেয়েছি যাতে তুমি সেখানে আসতে পারো। টুর্নামেন্টের মাঝপথে বাবার অসুস্থতার মাত্রা বুঝতে পারেন মেসি। ফাইনালে উঠলে যে সময় বেশি পাওয়া যাবে জানতেন। একটাই চাওয়া ছিল, অন্তত একটা ম্যাচেও যেন দর্শক আসনে দেখতে পান নিজের প্রিয় মানুষটাকে। বাবার পরামর্শেই যে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
প্রতিটি ম্যাচের পর আমি তোমার বার্তার অপেক্ষায় থাকতাম আর তোমার SMS খুব মিস করতাম। তখনই বুঝতে পেরেছি পরিস্থিতি আসলে কতটা গুরুতর। তাই ভেবেছি যতটা সম্ভব সামনে এগিয়ে যেতে হবে, যাতে তুমি আরো কিছু সময় পাও এবং অন্তত একটা ম্যাচ দেখার সুযোগ হয়। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু তুমি জানো না প্রতিটা ম্যাচ আমরা কতটা উপভোগ করেছি। আবারও তুমি সঠিক প্রমাণিত হলে আমার বিশ্বকাপে থাকা এবং খেলা উচিত ছিল। খোলা চিঠিতে আত্মস্বীকারোক্তি করেছেন মেসি। শরীরের ধকল যে ভোগাচ্ছিল জানিয়েছেন, তবুও ইচ্ছে ছিল আরাধ্যের সোনালী ট্রফি নিয়ে ছুটে যাবেন বাবার কাছে। সে ইচ্ছে পূরণ হলো না। আমি টুর্নামেন্টটা জিততে চেয়েছিলাম যাতে ট্রফিটা তোমার কাছে নিয়ে যেতে পারি, তোমাকে আরেকটি ট্রফি দেখাতে পারি, কিন্তু পারলাম না। আমার পা আমাকে আর সঙ্গ দেয়নি। আমার শরীর যতটা সহ্য করতে পারে তার চেয়েও বেশি চেষ্টা করেছি এবার, কিন্তু পারিনি। শারীরিকভাবে কখনোই নিজেকে ঠিকঠাক মনে হয়নি। একটা খোলা চিঠিতে আবেগতাড়িত হয়ে পড়েছে গোটা বিশ্ব। কঠিন সময়ে বার্তা দিয়েছেন রাইভাল ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির ওই এক পোস্টে সহমর্মিতা জানিয়েছেন নেইমার, ডেভিড বেকহ্যামের মতো তারকারা। ফুটবল মাঠে আপাতত আর মেসির ফেরা হচ্ছে না। ক্লাব ইন্টার মায়ামিও দিয়ে রেখেছে অনির্ধারিতকালের ছুটি। বাবাকে উৎসর্গ করে দীর্ঘ পোস্টের শেষটায় যা লিখেছেন মেসি, তা হয়তো জীবিত অবস্থায় বাবাদের কোনো সন্তানই বলতে পারে না। ওই যে একটা লাইন, আমি তোমাকে ভালোবাসি বাবা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তীব্র লোডশেডিং এর মধ্যে আবারও উধাও গ্যাস। সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত 8টায় বন্ধ হবে দোকান, শপিং মল। আজ বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম। আলোচনায় মির্জা ফখরুল। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর স্বাস্থ্য খাত ঠেলে সাজাচ্ছে সরকার। সুফল মিলতে শুরু করেছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দৃশ্যমান পরিবর্তন দেখছেন না বিশেষজ্ঞ। মশক নিধনের নামে কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশক নয়, কেরোসিন সরবরাহ। মিজান চক্রের আধিপত্য দক্ষিণ সিটি কর্পোরেশনে। ওষুধ পরীক্ষা করেই নেয়ার দাবি কর্মকর্তার। এবং একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 15 সেপ্টেম্বর। 12 নভেম্বর থেকে ক্লাস। ফি বেশি নিলে ব্যবস্থা। দেরি হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন স্বপ্নব নিবিড়। আলিশা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।